নমস্কার, বইপ্রিয় আশায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে একদমই ভিন্ন ধারার দুটি বই নিয়ে কথা বলবো। একটি হলো জাহান নামের কিস্সা, কৌশিক দাসের লেখা, এবং অন্য বইটি হলো অভিক দত্তের লেখা প্রেমিক। এই বইটি ডার্ক ফ্যান্টাসি থ্রিলার বই একটি বলা চলে, এবং লেখক অত্যন্ত রিসার্চ করে বইটি লিখেছেন। এখান থেকে অনেক কিছু আমরা জানতে পারি, FBI, চাইল্ড অ্যাবিউজমেন্ট এবং সমেত বিভিন্ন সাইবার ক্রাইমের তথ্য ভীষণ সুন্দরভাবে এই বইটিতে ফুটে উঠেছে। প্লাস যেটি বলবো, এই বইটির প্রচ্ছদ যেটি করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল, ভীষণ ইউনিক এবং 3D একটা প্রচ্ছদ, আমার জাস্ট দারুণ লেগেছে। প্রথমেই বলে রাখা ভালো, এটি কিন্তু কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্যই লেখা। তো ডার্ক ওয়েব আসলে কি? প্রথমে কিন্তু এটি ব্যবহার করা হতো মানুষের নিজেদের সুবিধার্থে। বিভিন্ন জায়গায় সাইবার সিকিউরিটি যাতে কঠোরভাবে নিজেদের মধ্যেই থাকে অভ্যন্তরীণ কথাবার্তা বা ইনফরমেশনস, তার জন্য ডার্ক ওয়েব ইউজ করা হতো। যেখানে ডার্ক ওয়েবে মানুষেরা নিজেদের মুখোশের আড়ালে রেখে বা পর্দার আড়ালে রেখে বিভিন্ন স্বার্থ চরিতার্থ করা শুরু করে, কিন্তু তাদের ধরাছোঁয়ার বাইরে তারা চলে যায়। কোনোভাবে কোনো সাইবার সিকিউরিটি সেল বা অন্য কোনো ইনস্টিটিউশন তাদের ধরতে হলে যথেষ্ট বেগ পেতে হয়। তো শুরু হয় এই ডার্ক ওয়েবে চাইল্ড অ্যাবিউসমেন্ট নিয়ে ভিডিওর কিছু লাইভ স্ট্রিমিং। ইয়েস, একদম ঠিক শুনছেন, চাইল্ড অ্যাবিউসমেন্ট, চাইল্ডদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট, শিশুদের যৌন নির্যাতন। কিছু ক্ষেত্রে শিশুগুলির বয়স 8, 10 এবং কিছু ক্ষেত্রে 2 মাস, 6 মাস এবং একদমই ইনফ্যান্ট বলা চলে। মানে মানুষের মস্তিষ্কের কতটা বিকৃতি ঘটলে মানুষ এই ধরনের কাজে আনন্দ পেতে পারে। মানে প্রচণ্ড নৃশংস কিছু বর্ণনা এই বইয়ের মধ্যে রয়েছে, যেটা পড়তে গিয়ে রীতিমতো অস্বস্তিতে আমার কিছু জায়গায় গা হুলিয়ে উঠেছে। এরকমই একদিন FBI এর সাইওয়াচ ডিপার্টমেন্টের নজর পড়ে এরকম একটি ডার্ক ওয়েবের সাইটের দিকে, যেখানে বিকৃত মানসিকতার কিছু মানুষ নির্মমভাবে শিশুদের উপর অত্যাচার করে তাদের যৌন হেনস্থা করে সেগুলো লাইভ স্ট্রিমিং করছে ডার্ক ওয়েবে, এবং কোটি কোটি পাউন্ড, ডলার কিংবা ক্রিপ্টোকারেন্সি বা বিটকয়েন দিয়ে সেগুলো দেখছে বিভিন্ন ধন কুবের কিছু মানুষ। প্রচণ্ড বড় একটি জাল এক্ষেত্রে বেছানো থাকে। শুধু ভারত নয়, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় থাকে এরকম ডার্ক ওয়েবের বেশ কয়েকটি সাইট, যেগুলি ধরা ছোঁয়ার অনেকটাই দূরে। জিউ দ্য বস নামে একজন ব্যক্তি এরকমভাবে প্রচণ্ড সুতীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে এই ডার্ক ওয়েবের সমস্ত কিছু চালনা করে চলেছেন। রয়েছেন রবার্ট উড। এই রবার্ট উড চরিত্রটি অত্যন্ত ইন্টারেস্টিং একটি চরিত্র। সামনাসামনিভাবে যখন লেখকের ভাষায় আপনি তাকে পড়বেন, মনে হবে একজন কানাডিয়ান ধনকুবের, মানসিকভাবে তিনি স্টেবল নন। কিন্তু তারপর কি ঘটে? এদিকে হিমালয়ের কুলু এলাকায় নদীর জলে বয়ে আসে দুটি শিশুর মৃতদেহ। শিশুর মৃতদেহ যখন পোস্টমর্টেম করা হয়, দেখা যায় তাদের যৌনাঙ্গকে ক্ষতবিক্ষত করে দেওয়া হয়েছে। তার মানে এটি তো নর্মাল মার্ডার কেস নয়। তাহলে অন্যান্য শিশুর দেহ যারা এই রকম কাজে ব্যবহার করে, সেগুলি কোথায় যায়? তো খুঁজতে খুঁজতে সেই হিমালয়ের কুলু এলাকায় এসে উপস্থিত হয় চিত্রা রাঠোর। আমার অত্যন্ত পছন্দের একটি চরিত্র এই চিত্রা রাঠোর। প্রচণ্ড বুদ্ধিমত্তার সঙ্গে তিনি প্রত্যেকটি পদক্ষেপ ফেলেন, যেখানে প্রাণের তোয়াক্কাও তিনি করেন না। কিছু ক্ষেত্রে আবার কিছু মানুষকে বাইরে থেকে দেখলে আদ্যোপান্ত সমাজসেবী এবং সমাজের কল্যাণ করে এমন ব্যক্তি হিসেবে মনে হয়, কিন্তু তাদের মনের গহীনে থাকে গভীর কালো অন্ধকার। এরকম একটি চরিত্র হলো রুদ্র ঠাকুর, যাকে সবাই ঈশ্বর জ্ঞানে পুজো করে, কিন্তু তার সেই মুখোশের আড়ালে লুকিয়ে রয়েছে আরও একটি চরিত্র। কি সেই চরিত্র? 2 বছর ধরে FBI, CBI ডিপার্টমেন্ট তন্ন তন্ন করে খুঁজে চলেছে একটা মাত্র ক্লু। একজন এথিক্যাল হ্যাকার লুকাস কিছু হয়তো জানতে পারে, কিন্তু অচিরেই সে মার্ডার হয়ে যায়। না, কোনো স্পয়লার আমি দিচ্ছি না, কারণ এই বইটি এতটাই ইন্টারেস্টিং, স্পয়লার দেওয়া একেবারেই সাজে না, তো আমি এর বেশি ডিটেলসে যাব না। কিন্তু এটুকু বলতে পারি, কোনো লুপ হোল তারা খুঁজে পায় না। একের পর এক তারা ওই ডেড এন্ডের সামনে এসেই দাঁড়ায়। যেখানেই সন্দেহভাজন কিছু তারা একটু ট্র্যাক করতে যায়, তারাই হঠাৎ করে হাফিজ হয়ে যায়, তাদের খুন করে ফেলা হয়। বিভিন্ন NGO, অনাথ আশ্রম দেখে মনে হয় যে খুবই সুন্দরভাবে বাচ্চারা সেখানে রয়েছে। আদৌ কি তাই? সেখান থেকে বাচ্চারা যদি এদিক ওদিক উধাও হয়ে যায়, তাদের খোঁজ কি আদৌ আর খুঁজে পাওয়া সম্ভব? তাদের তো মাথার উপরে কেউ থাকে না। এই বইটিতে মোট 3টি অধ্যায় রয়েছে: অপারেশন গ্রেস্কাল, অ্যাডমিন এবং সার্ভার ডাউন। অপারেশন গ্রেস্কালে লেখক ভীষণ সুনিপুণভাবে ফুটিয়ে তুলেছেন রহস্যের জট।
অ্যাডমিনে দেখানো হয়েছে কিভাবে এই পুরো সার্ভারটা ক্রিয়েট হলো, কি কি চলছে তার পেছনে, কে কে রয়েছেন এর পেছনে, এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এসে শেষ পর্যায়ে যেখানে সমস্ত রহস্যের উন্মোচন আদৌ কি হয় জানতে হলে না আপনাদের এই বইটি পড়ে দেখতে হবে। এটুকু বলতে পারি, এই ডার্ক ফ্যান্টাসি, থ্রিলার, ডার্ক ওয়েব, সাইবার ক্রাইম এই সমস্ত নিয়ে যাদের ইন্টারেস্ট আছে বইটি পড়া শুরু করলে শেষ না হওয়া অবধি কিন্তু থামতে পারবেন না। বাংলা ভাষায় এই ধরনের লেখা আমার কিন্তু খুব কম চোখে পড়েছে, আই মিন ডার্ক ওয়েব নিয়ে লেখা। তো ভীষণই রেকমেন্ডেড একটি বই, আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন, কিন্তু হ্যাঁ, মনের জোর থাকতে হবে। এই বইটির একাধারে লেখক যেমন মানুষের বিকৃত কাম চরিতার্থ করার জন্য কতটা মানুষ নিচে নামতে পারে এটি দেখিয়েছেন, অপরদিকে দেখিয়েছেন কিছু সৎ পুলিশ অফিসার কিভাবে নিজেদের ঘর সংসার সমস্ত কিছু ভুলে বছরের পর বছর মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আবার সেই অফিসারদের মধ্যে সবাই কি সৎ হয়, নাকি কিছু ক্ষেত্রে টাকা পয়সা দিয়ে তাদের সততাও কিনে ফেলা সম্ভব? এগুলিও এই বইটির মধ্যে দারুণভাবে লেখক ফুটিয়ে তুলেছেন, এবং লাস্টে একটি ভীষণ ভালো টুইস্ট রয়েছে যেটি বইটি পড়ার পরে আপনারা অনুভব করতে পারবেন। তো আমার একটা অনুরোধ, যদি আপনারা এই বইটি কেউ পড়ে থাকেন আমাকে অবশ্যই কিন্তু পরে এসে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। দ্বিতীয় বইটি হলো অভিক দত্তের লেখা প্রেমিক। তো প্রথমে এই বইটির পেছনে একটি লেখা রয়েছে, আমি সেটা পড়ে শোনাই। দেখিলাম আল্লাহর মসজিদ আল্লাহ আসিয়া রক্ষা করিলেন না, মা কালীর মন্দির মা কালী আসে আগাইলেন না, মন্দিরের চূড়া ভাঙিল, মসজিদের গম্বুজ টুটিল। এই বইটি অভিক দত্তের লেখা, নাম প্রেমিক, কিন্তু এটা কোনো প্রেমের গল্প কিন্তু নয়, আমার অ্যাটলিস্ট মনে হয়নি। এটি হলো সমাজের একটি অন্ধকার দিক, আলোর দিক, বিভাজন, বিভিন্ন ক্ষেত্রে মানুষের যে ভ্রান্ত ধারণা ধর্ম নিয়ে মানুষের মনে তৈরি হয় সেটি নিয়ে লেখা। অত্যন্ত সোশ্যাল মেসেজ একটি গুরুত্বপূর্ণ এই বইটির মধ্যে রয়েছে। তো এটি হলো রাত্রি এবং নাসিমের গল্প। নাসিম যে একজন মুসলিম ছেলে, সে এবং রাত্রি, এই দুটি, রাত্রি হিন্দু, তো দুজনের মধ্যে একটি বন্ধুত্ব তৈরি হয়। হ্যাঁ, শুধু নিখাত বন্ধুত্ব, প্রেম কিন্তু তাদের মধ্যে শুরু হয়নি। তখন কোভিডের একটা সময়কাল চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ যখন অসুস্থ হয়ে পড়ছে, হসপিটালের বেডের জন্য, একটুখানি কোভিড টেস্ট করার জন্য প্রচুর লাইন দিতে হচ্ছে। অক্সিজেনের অভাবে মানুষের হৃদয় মানে আকুপাকু করে উঠছে। সেই সময়ের যা সিচুয়েশন ভাবলে আমার রীতিমতো এখনও গায়ে কাটা দিচ্ছে, সেরকমই একটা সিচুয়েশন চলছে। তো এরকমই একটি সিচুয়েশনে রাত্রি এবং নাসিমের বন্ধুত্ব শুরু হয়, কিন্তু যেহেতু তারা হিন্দু এবং মুসলিম, মেনে নিতে পারে না রাত্রির পরিবার। বিভিন্নভাবে রাত্রির উপরে চাপ আসতে থাকে যে নাসিমের সঙ্গে কথা বলা যাবে না, যোগাযোগ রাখা যাবে না, কিন্তু মানুষ বলে না, যেটা নিষিদ্ধ তার উপরেই মানুষের একটা অমোঘ টান সৃষ্টি হয়। এখানে লেখক হিন্দু এবং মুসলমানের যে একটা তথাকথিত ভাবনা বা স্টিরিওটাইপ আছে সেটাকে ভেঙে ফেলেছে। এখানে নাসিমেরা হলো রেড ভলেন্টিয়ার, যেখানে কোভিডের সময় যখন কেউ অসুস্থ হয়ে পড়ে নিজের প্রাণের তোয়াক্কা না করে তারা ছুটে যায়। সেটা টেস্ট করানো হতে পারে, অক্সিজেনের সিলিন্ডার ডেলিভারি করা হতে পারে। নাসিম হলো সেরকমই একজন মানুষ। তো নাসিম এবং রাত্রির এই সম্পর্ক নিয়ে একটা তীব্র টানাপোড়েন শুধু তাদের পরিবার নয়, সমাজের উপরেও সৃষ্টি হয়, এবং সমাজ এসে চাপ সৃষ্টি করতে থাকে রাত্রির পরিবারের ওপর। তো রাত্রি একদিন হঠাৎ করে রেগে নাসিমের বাড়ি চলে যায়। সেটা তো একটা মুসলিম বাড়ি, তথাকথিতভাবে রাত্রির মাথাও একটা ধারণা রয়ে গেছে মুসলিমরা মানেই হয়তো লুঙ্গি পরে থাকবে, মুসলিমরা মানেই হয়তো এইভাবে চলবে। তো যেরকমভাবে কিছু মানুষ ভেবে থাকে, কিন্তু গিয়ে দেখে ব্যাপারটা একেবারেই আলাদা। তাদের বাড়িতে রয়েছে গীতবিতান, রবীন্দ্রনাথের রচনা বলে, এবং নাসিমের বাবা অত্যন্ত শিক্ষিত এবং ভদ্র একজন মানুষ। তিনি রাত্রিকে নিজের মেয়ের মতন তার বাড়িতে আশ্রয় দেন, যত্নআত্তি করেন, রাখেন। কিন্তু তার প্রতিদানে তারা কী পান? তার পরদিন সকালে রাত্রির বাবা তাদের সমস্ত পরিবারের সামাজিক কিছু লোকজন, তথাকথিত সো কল্ড যারা স্টিরিওটাইপ ধরে বসে থাকে, হিন্দুত্বের স্টিরিওটাইপ, তো তারা এসে উপস্থিত হয় ওই নাসিমের বাড়িতে। এসে একটা প্রচণ্ড বিতণ্ডার পরিস্থিতি সৃষ্টি হবে। এই সিচুয়েশনে রাত্রি মনে করে তাদের নাসিমের পরিবারকে এরকম বিপদের মুখে না ফেলে সে বাড়ি চলে যায়। বাড়ি এসে তারপর জানা যায় একদিন হঠাৎ করেই রাত্রির বাবা অসুস্থ হয়ে পড়ছে, ইভেন রাত্রিও অসুস্থ হয়ে পড়ছে। কিন্তু তখন তাদের সাহায্য করতে কিন্তু
সোকল সেই স্টিরিওটাইপ ধরে বসে থাকা সামাজিক কোনো লোকজন এগিয়ে আসে না। এগিয়ে কে আসে? শেষ পর্যন্ত সেই নাসিম। মানে শেষ পর্যন্ত কি তাদের বন্ধুত্ব আদৌ টিকে থাকে? তাদের পরিবারের কি রিয়েলাইজেশন হয় যে হিন্দু এবং মুসলিম বলে যে তথাকথিত মানুষ, হিন্দু মুসলিমের আগে মানুষ, যে আগে মানুষ রক্ত মাংসে গড়া, মান এবং হুঁশ দিয়ে গড়া, সেটা মানুষ যে ভুলে যায়, সেটাই লেখক অভিক দত্ত এই বইটির মধ্যে ফুটিয়ে তুলেছেন যে মানুষ শব্দটা তোমরা ভুলে যেও না। হিন্দুর মধ্যে কেউ খারাপ হতে পারে, মুসলিমের মধ্যে কেউ খারাপ হতে পারে, মানুষ হিসেবে কেউ খারাপ হতে পারে। ধর্ম দিয়ে হয়তো সবসময় সবাইকে জাজ করাটা একটু অবিচার। তো আমার দারুণ লেগেছে অভিক দত্তের লেখা এই প্রেমিক উপন্যাসটি। তো হয়তো কিছু স্পয়লারও হয়ে গেল, বাট এটুকু আমার বলার দরকার ছিল। আমার ভীষণ কাছের এবং ভালো লাগার একটি উপন্যাস। এটিও বুকলুক প্রকাশনী থেকেই প্রকাশিত। তো আজকের জন্য এইটুকুই। আপনারা জানাবেন এই দুটি বইয়ের মধ্যে আপনারা কে কোন বইটি পড়েছেন, এবং উল্টো দিক হয়ে গেছে। তো কোন বইটি কে পড়েছেন আমাকে জানাবেন, যদি পড়ে থাকেন আমাকে জানাবেন, আর পরেও যদি কেউ পড়ে থাকেন সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর আমার এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। নমস্কার।